আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। আমার এই গল্পটির নাম অক্ষয় শিকড়। বাংলার এক নিভৃত পল্লী গ্রাম হলো নবগ্রাম। সেখানে সময়ের চাকা যেন একটু ধীর লয়ে ঘুরে। গ্রামের শেষ প্রান্তে যেখানে বিশাল এক দিঘি তার শান্ত জল নিয়ে আকাশকে ধরে রেখেছে, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শান্তি কুটির। এটি কেবল একটি বাড়ি নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস। 18 শতকের চুন সুরকির গাঁথনি, উঁচু ছাদ, বিশাল খিলানোয়ালা জানালা আর বাড়ির সামনে 4 বিঘার বাগান, সব মিলিয়ে শান্তিকুটির নবগ্রামের গর্ব। অবিনাশ বাবু এই বাড়ির বর্তমান প্রধান, যিনি চাকরি করতেন, অবসর গ্রহণ করেছিলেন সরকারি উচ্চ পদ থেকে। তখন শহর ছাড়ার সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল। তিনি কেন শহর ছাড়বেন, এই সিদ্ধান্তটি সবাইকে অবাক করে দিয়েছিল। কিন্তু অবিনাশ জানতেন, শহরের ফ্ল্যাটে তার প্রাণ পাখি বন্দী হয়ে যাবে। তার শিকড় এই মাটিতে। আজ তার 70তম জন্মদিনের ঠিক 3 মাস পর তার আর সুলেখার 50তম বিবাহ বার্ষিকী, সুবর্ণ জয়ন্তী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভোরবেলায় অবিনাশবাবু তার প্রিয় ইজি চেয়ারে বসে বাগান দেখছিলেন। শিশির ভেজা ঘাসের উপর শিউলি ফুল ঝরে পড়ে আছে। সুলেখা দেবী হাতে এক মগ আদা চা নিয়ে এসে দাঁড়িয়েলেন। কি দেখছে কোণে? সুলেখার কণ্ঠে এখনো সেই পুরনো মমতা। অবিনাশ হাসলেন। দেখছি শিউলি তলাটা। মনে আছে অনিমেষ যখন প্রথম হাঁটতে শিখল, ঠিক এই গাছটার তলাতেই ও আছাড় খেয়েছিল। সুলেখা একটু গম্ভীর হলেন। স্মৃতি নিয়েই তো দিন কাটে, কিন্তু ছেলেগুলো কি আসবে? গতবার পুজোর সময় তো কেউ এলো না। অবিনাশ বাবুর চোখের কোণে বিষণ্ণতার ছায়া পড়ল। 3 ছেলে, অনিমেষ, সুমিত আর অত্ন, আর একমাত্র মেয়ে হলো সমা। সবাই এখন নিজের নিজের জগতে ব্যস্ত। অনিমেষ কলকাতার বড় কর্পোরেট হাউসের সিইও, সুমিত মুম্বাইয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অত্ন দিল্লিতে ব্যবসা করে। আর সোমা আমেরিকায় থাকে তার ডাক্তার স্বামীর সাথে। অবিনাশ বললেন, আমি এবার কড়া করে চিঠি লিখেছি সবাইকে। সোমা আসতে পারবে না ঠিকই, কিন্তু বাকি 3 জন পরিবারকে নিয়ে তাদের অবশ্যই আসতে হবে। এটা আমার শেষ ইচ্ছা, মনে করতেই পারো। কলকাতার আকাশচুম্বী বহুতলের 25 তলায় অনিমেষের ঘর। জানালার ওপাশে গঙ্গার ধারের আলো দেখা যায়, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই। অনিমেষ তার ল্যাপটপে ডুবে আছে। স্ত্রী সুজাতা তার বিউটি পার্লারের হিসাব মেলাচ্ছে। বাবা আবার চিঠি পাঠিয়েছেন, অনিমেষ ক্লান্ত গলায় বলল। সুজাতা মাথা না তুলে উত্তর দিল, গ্রামে যাওয়ার কথা বলছো তো? অসম্ভব, এই গরমে এসি ছাড়া আমি থাকতেই পারবো না। আর রুহানের তো এখন টিউটরদের ছুটি দেওয়া মুশকিল। রুহান ক্লাস 12-এর ছাত্র।
তার জগৎ বলতে গেম আর ফেসবুক। সে পাশের ঘর থেকে চিৎকার করে বলল, আমিও যাব না, ওখানে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, নেটওয়ার্ক স্পিড জঘন্য। অনিমেষের মনে পড়ল তার বাবার কথাগুলো। অবিনাশবাবু লিখেছিলেন, আমরা হয়তো আর বেশি দিন নেই, শান্তি কুটিরের প্রদীপ নেভানোর আগে তোদের একবার শেষবারের মতো একসাথে দেখে যেতে চাই। একই দৃশ্য মুম্বাইয়ের সুমিতের ফ্ল্যাটে। সুমিতের স্ত্রী মিতালি খুব হিসেবে। সে মনে করে গ্রামে যাওয়া মানে হাজার হাজার টাকা খরচা আর ফিরে এসে শরীর খারাপ। মিতালির সাথে সুলেখার বনিবনা হয় না খুব একটা। সুমিতের মনে এক চাপা অস্থিরতা। সে তার বড় ভাইকে ফোন করল, দাদা, বাবার চিঠি পেয়েছ? আমাদের যাওয়া উচিত, গত 3 বছর যাওয়া হয়নি। সুমিতের কণ্ঠে অপরাধ বোধ। অনিমেষ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি স্থির করেছি আবার যাবই। তুই অত্নুকেও বলে দে। অত্নু সবচেয়ে ছোট, সে একটু চঞ্চল প্রকৃতির। তার স্ত্রী তানিয়া বেশ সামাজিক। তানিয়াই আসলে উৎসাহ দিল, চলো না অত্নু, গ্রামের বাড়িতে সবাই একসাথে থাকবো। 13 জন মানুষ এক ছাদের তলায়, ভেবে কত ভালো লাগছে। শহর থেকে গ্রাম, এই পথটুকু কেবল দূরত্বের নয়, এক বিশাল মানসিক পরিবর্তনের। 3টি গাড়ি যখন মেঠো পথে ঢুকলো, তখন চারদিকে সবুজ তার চোখ জুড়িয়ে দিল। পথের দুধারে ধানের ক্ষেত, তাল গাছ আর কাশবনের ঢেউ। রোহান জানালার বাইরে তাকিয়ে দেখছিল, তার ফোনটা কখন থেকে সিগন্যাল হারাচ্ছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। সে দেখল গ্রামের একদল ছেলে একটা ডুবায় ঝাঁপ দিচ্ছে। তাদের কি অকৃত্রিম আনন্দ! রোহানের মনে হলো, সে কি তবে কোনো কৃত্রিম খাঁচায় বন্দি? মিতালির মেয়ে রিয়া তখন তার পুতুলের ব্যাগ গোছাচ্ছিল। সেও মোবাইল ছাড়া থাকতে পারে না, কিন্তু খোলা মাঠে গরু আর বাছুর দেখে সে অবাক হয়ে তাকাচ্ছিল। গাড়িগুলো যখন শান্তি কুটিরের গেটে পৌঁছালো, তখন বিকেল ঘনিয়ে এসেছে। অবিনাশ বাবু আর সুলেখা দেবী গেটের কাছে দাঁড়িয়ে। অবিনাশের পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, সুলেখা পরেছেন গরদের শাড়ি। বন্ধুরা, কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। সুলেখা জড়িয়ে ধরলেন বড় বৌমা সুজাতাকে। আইমা, অনেকদিন পরে। সুজাতা একটু ইতস্তত বোধ করে হাসল। গ্রামের ধুলো আর দামি সিল্কের শাড়িতে লাগছে, কিন্তু সুলেখার আদর দেখে সে আর কিছু বলতে পারল না। বড় হল ঘরে 13 জন মানুষ একসাথে বসল। দীর্ঘ সময় পর শান্তি কুটির প্রাণ ফিরে পেল। সুলেখা রান্নাঘর থেকে গরম গরম লুচি আর আলুর দম পাঠালেন, সাথে হারু ময়রার সেই বিখ্যাত রাজভোগ। অবিনাশ বললেন, তোরা যে এসেছিস, এটাই আমার জন্য শ্রেষ্ঠ উপহার। পরদিন সকালে বৃষ্টি নামল। শান্তি কুটিরের উঁচু ছাদ আর টিনের চালে বৃষ্টির শব্দ এক অদ্ভুত অর্কেস্ট্রার মতো শোনায়। রোহান তার রুম থেকে বেরিয়ে এলো। সে দেখল দোতলার এক কোণে এক বিশাল পুরনো ঘর। দরজাটা একটু ফাঁক হয়ে আছে। ভিতরে ঢুকতেই তার নাকে এলো পুরনো কাগজের গন্ধ, ঘরময় ধুলো, কিন্তু জিনিসপত্র খুব সযত্নে গোছানো। সে দেখল এক কোণে এক প্রকাণ্ড লোহার টাঙ্ক। টাঙ্কটার খোলার চেষ্টা করতে এক বৃদ্ধা পরিচারিকা এসে দাঁড়ালো। কে তুমি গো?
আমি রোহান, অবিনাশের ছেলে। ও মা, উনি দাদা বাবুর খোকা। এসো বাবা এসো। হে ঘরটা তোমার ঠাকুর দাদার দাদা মশাইয়ের আমলের। রোহান ট্রাঙ্কটা খুলল। তার চোখ কপালে উঠল। থরে থরে সাজানো ডায়েরি, সোনার মেডেল, রূপোর তৈরি প্রাচীন মুদ্রা আর অসংখ্য সাদা কালো ছবি। সে একটা ডায়েরি তুলল। ডায়েরির পাতায় 1942 সালের ঘটনা লেখা। তার দাদু অবিনাশের শৈশব। রোহান পড়তে শুরু করল। সে জানতে পারল কিভাবে এই নবগ্রামে দুর্ভিক্ষ হয়েছিল, কিভাবে তার দাদু তখন ছোট হয়েও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সে তার বাবার একটি ছবি খুঁজে পেল। তার বাবার বয়স খুব বেশি 10 বছর হবে। পুকুরে ঝাঁপ দিচ্ছে, হাতে একটা বড় মাছ। রোহান ভাবতে পারল না তার এই সব সময় গম্ভীর কর্পোরেট বাবা এক সময় এমন উদ্যম ছিলেন। রোহানের অবচেতন মনে এক পরিবর্তন ঘটতে শুরু করলো। সে বুঝল সে যে ঐতিহ্যের উত্তরাধিকারী তা কোনো স্মার্টফোনের চেয়ে কয়েক হাজার গুণ বেশি মূল্যবান। পারিবারিক পুনর্মিলন সবসময় মধুর হয় না। তৃতীয় দিন সন্ধ্যায় যখন ড্রয়িং রুমে আড্ডা চলছে, তখন ওই পুরনো বিবাদ মাথা চাড়া দিয়ে উঠল। মিতালি বলে ফেলল, মা, উনি দাদারা তো কলকাতায় কত বড় ফ্ল্যাট কিনেছে, আমাদের তো ফ্ল্যাটটা ঠিক মতো পেমেন্ট শেষ হলো না। আসলে বাবার তো উচিত সমবন্টন করা। সুজাতা ফুস করে উঠল, মিতা, তুমি কি আমাদের সম্পত্তির দিকে আঙ্গুল তুলছ? আমরা আমাদের শ্রমে এটা করেছি। অবিনাশ আর সুমিত তর্কে জড়িয়ে পড়ল। ছোটবেলায় কে কার খেলনা ভেঙেছিল থেকে শুরু করে কার বিয়েতে কত খরচ হয়েছে, সব পুরনো কথা উঠে এলাম। সুলেখার চোখ জোরে জলে ভরে উঠল। তিনি কষ্ট করে নাড়ু বানিয়েছিলেন সবার জন্য, কিন্তু সেগুলো এখন প্লেটে পড়ে আছে। অবিনাশ বাবু গম্ভীর কণ্ঠে বললেন, থামো তোমরা, আমি এখানে তোমাদের হিসাব মেলাতে ডাকিনি। তোমরা কি বুঝতে পারছো না সম্পর্কের বাঁধনগুলো আলগা হয়ে যাচ্ছে? অনিমেষ চিৎকার করে বলল, বাবা, আপনি বুঝেন না, বর্তমান পৃথিবীতে টাকা আর স্ট্যাটাস সব আপনাদের এই আদর্শবাদী দিন ফুরিয়ে যাচ্ছে। অবিনাশবাবু বলে উঠলেন। কোনো কথা না বলে তিনি অবিনাশবাবু উঠে দাঁড়ালেন। কোনো কথা বললেন না। কোনো কথা না বলে তিনি অন্ধকার বারান্দায় গিয়ে বসলেন। বাইরে তখন মেঘ ডাকছে, ঝড়ের পূর্বাভাস। যে ঝড় তার সংসারেও আসতে চলেছে। রাত 11টার মতো হবে। শান্তিকুটির কাঁপিয়ে কালবৈশাখী শুরু হলো। গ্রামের ঝড়ের রূপ শহরের মতো নয়। এখানে প্রকৃতি সরাসরি আক্রমণ করে। হঠাৎ এক বিকট শব্দে বাড়ির পেছনের একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ল। দোতলার একটা বড় জানালার কাজ চুরমার হয়ে গেল। অন্ধকারে বিদ্যুৎ চলে গেল। বাতি জ্বালানোর আগেই বৃষ্টির ছাট ঘরের ভিতর ঢুকতে শুরু করল। মিতালি আর সুজাতা ভয়ে চিৎকার করে উঠল। বাচ্চাদের কান্না শোনা গেল। অনিমেষ, সুমিত, তাড়াতাড়ি বাড়ির পেছনের দরজাটা আটকাও। অবিনাশ বাবুর গলা শোনা গেল অন্ধকার থেকে। কিন্তু দুই ভাই ভয়ে জড়সড়। তারা জানে না কিভাবে এমন পরিস্থিতিতে কাজ করতে হয়।
অত্ন একটা টর্চ নিয়ে এসে কোনো মতে জানলার পাশে দাঁড়ালাম। অবিনাশবাবু এই বয়সেও অবিচল। তিনি নিজের কাঁধে ভারী পর্দা তুলে নিয়ে জানলার ফুটোটা সাময়িকভাবে বন্ধ করলেন। তিনি বললেন, ভয় নেই অনিমেষ, তুই আমার হাত ধর। সুমিত, তুই ও পাশটা সামলা। একসাথে জোর না দিলে ঝড় সামলানো যাবে না। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারতেছেন গল্পটি কোন দিকে যাচ্ছে? আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা খুব ছোট্ট একটা কাজ করে দেব। প্লিজ ডোন্ট মাইন্ড। খুব ছোট্ট একটা কাজ করবেন। সেই অন্ধকারে বন্ধুরা, আবার আমি গল্প ফিরে আসলাম। সেই অন্ধকারে বিপদের মুখে তিন ভাই আবার এক হলো। সুজাতা আর মিতালিও একে অপরের হাত ধরল। তারা বুঝল, যখন প্রকৃতি তার নখ বের করে দাঁড়ায়, তখন ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসে না, শুধু পাশের মানুষটাই ভরসা। পরদিন সকালে ঝড় থামল। বাড়ির একদিকের বাগান তছনছ হয়ে গেছে, কিন্তু বাড়ির ভিতরের ঝগড়াটাও যেন সেই ঝড়ে ধুয়ে গেছে। আজ অবিনাশবাবু এবং সুলেখার 50তম বিবাহ বার্ষিকীর দিন। গ্রাম থেকে আত্মীয় স্বজনরা এসেছে। গ্রামের ময়রারা বাড়ির উঠোনেই প্যান্ডেল করেছে। বিকেলে অবিনাশবাবু আর সুলেখা দেবীকে পাশাপাশি বসানো হলো। নাতি নাতনিরা মিলে তাদের মালা পরিয়ে দিল। রোহানও অবাক হয়ে দেখলো তার দাদু আর দিদা একে অপরের দিকে তাকিয়ে কিভাবে হাসছেন। এই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, আছে দীর্ঘ 50 বছরের সহমর্মিতা। অনিমেষ মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিল। তার গলা একটু কাঁপছিল। আমি আজ সবার সামনে ক্ষমা চাচ্ছি, বিশেষ করে বাবার কাছে। আমরা বড় হয়ে ভেবেছিলাম আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আজ বুঝলাম
জীবনের সবচেয়ে বড় পার্টটি আমরা ভুলে গিয়েছিলাম, পরিবার। এই বাড়িটি শুধু ইট পাথরের নয়, এটি আমাদের অস্তিত্বের শিকড়। আমি কথা দিচ্ছি, এই শিকড় আমি আর কোনোদিন শুকোতে দেব না। বন্ধুরা, আমার চোখে পানি এসে দেখে। আসলে আমরা বর্তমানে অনেকেই আমাদের শেকড়কে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন। মায়ের কোনো টান আমাদের মাঝে এখন আর নেই। মায়া আমাদের মাঝে এখন আর কাজ করে না। সুজাতা সুলেখার কানে কানে বলল, মা আমাকে রান্নার সেই তালের বড়ার রেসিপিটা শিখিয়ে দেবেন। রোহান খুব পছন্দ করেছে। সুলেখা দেবীর চোখে খুশির অস্ত্র। তার সন্তানরা মানুষ হয়েছে কিনা তা তিনি জানেন না, কিন্তু তারা যে আবার তার সন্তান হতে পেরেছে, এটাই তার বড় প্রাপ্তি। পারিবারিক এই আবেগ ঘন জিনিসগুলো পড়লে আপনাদের সাথে শেয়ার করলে আমার চোখে পানি এসে যায়। কারণ বন্ধুরা, আমার পরিবারটা অনেক ছোট। যাক, ব্যক্তিগত অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার না করাই ভালো। অবশেষে তাদের 7 দিনের ছুটি শেষ হলো। বাড়ির সামনে আবার গাড়িগুলো দাঁড়িয়ে, কিন্তু এবার বিদায়ের দৃশ্যটা অন্যরকম। রোহান তার দাদুর কাছ থেকে সেই লোহার টাঙ্কের ডায়েরিগুলো চেয়ে নিয়েছে। সে তার বন্ধুদের দেখাবে যে তার শিকড় কতটা গভীর। রিয়া এক ব্যাগ মাটির পুতুল নিয়ে গাড়িতে উঠল। সুমিত আর অনিমেষ একে অপরকে জড়িয়ে ধরল। দাদা, পরের বার কিন্তু তোরা মুম্বাই আসবি। অবশ্যই আসবো রে। অবিনাশ বাবু সুলেখার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। সুলেখা বললেন, ওগো, শান্তি কুটিরে আবার শান্তি ফিরল। অবিনাশ হাসলেন। শিকড় যদি অক্ষয় থাকে সুলেখা, তবে বসন্তে আবার নতুন পাতা গজাবেই। ঝড় আসবে, ডালপালা ভাঙবে, কিন্তু গাছটা পড়ে যাবে না। অত্যন্ত গভীর একটি কথা। শিকড় যদি অক্ষয় থাকে, কথাটা আমার খুব ভালো লাগলো। আমি কথাটাকে কপি করে নিচ্ছি। কি সুন্দর একটি কথা বলেছে। শিকড় যদি অক্ষয় থাকে সুলেখা, তবে বসন্ত একবার আসবেই। কি কত মূল্যবান একটি কথা, আপনারা খেয়াল করেছেন? শিকড় যদি অক্ষয় থাকে, তবে বসন্তে আবার নতুন পাতা গজাবেই। ঝড় আসবে, ডালপালা ভাঙবে, কিন্তু গাছটা পড়ে যাবে না।
গাড়িগুলো আবার ধুলো উড়িয়ে চলে গেল, কিন্তু এবার বাড়ির প্রতিটি কোণ থেকে যেন একটা হাসির আওয়াজ ভেসে আসছে। শান্তিকুটির এখন আর একা নয়। হাজার মাইল দূরে থাকলেও তার ছেলেমেয়েরা এখন সব সময় এই মাটির টান অনুভব করে। অবিনাশবাবু ডায়েরিতে লিখলেন, আজ আমার জীবনের শ্রেষ্ঠ বিবাহ বার্ষিকী। আমি বুঝতে পেরেছি উত্তরাধিকার মানে শুধু সম্পত্তি নয়, উত্তরাধিকার মানে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার এক অবিচ্ছিন্ন শৃঙ্খল। বন্ধুরা, কথাটা কি বুঝেছেন? কি বলেছে? অত্যন্ত মূল্যবান একটি কথা। কথাটিকে স্মরণ করে রাখতেছি। আমি আবারও আপনাদেরকে কথাটি স্মরণ করে দিতে চাই। উত্তরাধিকার মানে কেবল সম্পত্তি নয়, উত্তরাধিকার মানে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার এক অবিচ্ছিন্ন শৃঙ্খল। নবগ্রামের শান্ত আকাশ আজও সেই মহাকাব্যিক কাহিনীর সাক্ষী হয়ে আছে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে যে আলোকপাত করা হয়, আপনাদেরকে আপনাদের জ্ঞানকে, আমাদের জ্ঞানকে আর বৃদ্ধি করার জন্য যে সমস্ত অ্যাসপেক্টসগুলো আমরা নেই, আমাদের গ্রুপ থেকে নেওয়া হয়, তা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই গ্রুপের যত শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভালো কিছু যদি আপনি শেয়ার করেন তাহলে কখনোই আপনার মনে কোনো রকমের ক্লান্তি থাকবে না। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবার কাছে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের জন্য যা কিছুই করি অনেক কষ্টের এই চ্যানেল, অনেক কষ্ট করে এই চ্যানেলটিকে সাজিয়েছি।
যদি আপনারা এই চ্যানেলটিকে আপনাদের মনের মাঝে স্থান দেন, অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন, এইটুকু আমি আপনাদের বলতে পারি। সর্বোপরি আমার সাথে থাকার জন্য সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।